এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয় অগ্নিবাণ, আমি কিশলয়। আজকের ওয়ার ব্রেকিং, যুদ্ধ ব্রেকিং নিউজ সেগমেন্টে যাওয়ার আগে এবং বিশ্লেষণ, যুদ্ধর কি পরিস্থিতি, এরপর কি হতে চলেছে, পরমাণু বিকিরণ শুরু হলো কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ফিরছি। তবে প্রথমেই হেডলাইন্স। নির্বাচন কমিশনের ভোট প্রস্তুতি তুঙ্গে। হোলির দিনেও শহর ও জেলার বিভিন্ন এলাকায় টহল কেন্দ্রীয় বাহিনীর। সকালের পর বিকেলে কাশীপুর, সিথি, পোস্তা ও ভাঙড়ে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। আরও বাহিনী আসার সম্ভাবনা। মার্চেই ভোট ঘোষণা বঙ্গে। ভোট ঘোষণার আগে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 9 মার্চ দুদিনের বঙ্গ সফরে আসছে কমিশনের ফুল বেঞ্চ। ভোট প্রস্তুতি নিয়ে হবে বৈঠক। ওয়েবকাস্টিং নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের। নির্বাচনে 100% বুথে হবে ওয়েবকাস্টিং। সরাসরি ওয়েবকাস্টিং এ নজরদারি করবে কমিশন। প্রয়োজনে পাঠানো হবে বাহিনী। জেলা শাসক, পুলিশ সুপারদের নির্দেশ কমিশনের। ইরানের ইস্পাহানে হামলা। ইসরায়েলের ইস্পাহানের মিসাইল ভান্ডারে হামলা। এখানে সংরক্ষিত থাকে ইরানের শক্তিশালী কাদের মিসাইল। তেলবাহী জাহাজে ইরানি হামলা। হরমুজ প্রণালী পার হওয়ার সময় হামলা। বিস্ফোরণে ধ্বংস 10টি জাহাজ। হরমুজ প্রণালীতে গতকালই হামলার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ভারত মহাসাগরে অপারেশন ট্রু প্রমিস 4 তেহরানে। ইরানি টার্গেটে মার্কিন যুদ্ধজাহাজ। ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজ গদর 380 ও তালা মিসাইল দিয়ে হামলা। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধজাহাজ। ভয়ঙ্কর পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। প্রতিদিন তো এই কথা বলছি, কিন্তু আজকে নতুন কথা বলবো। পরমাণু বিকিরণের আশঙ্কা চরম পর্যায়ে পৌঁছচ্ছে। আর অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ ঢুকছে সেই জাহাজে আক্রমণ করে গুঁড়িয়ে দিচ্ছে ইরান। ইরান হার মানবে না বলেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমস্বরে বলছে ইরানকে গুঁড়িয়ে দেওয়া না পর্যন্ত তারা থেমে থাকবে না। অর্থাৎ একদিকে ইরান এবং ইরানের সঙ্গে যোগ দিচ্ছে অন্যান্য বেশ কয়েকটি দেশ। যোগ না দিলেও তাদের সমর্থনে কথা বলছে রাশিয়া, চায়না, পাকিস্তান। এরা ইরানের সমর্থনে কথা বলছে। আর অন্যদিকে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান দেশগুলো যেমন গ্রিস, ইউকে, ফ্রান্স, এরা এক পক্ষ নিচ্ছে। আজকে কিশলয়ের অগ্নিবাণে বলবো এই মুহূর্তে কি ভয়ঙ্কর পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্যে। আর এই যুদ্ধ পরমাণু যুদ্ধ বা ফুল ফ্লেজেড নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগোবে কিনা। প্রথমে কিশলয়ের অগ্নিবাণে ফার্স্ট ব্রেকিং আপনাদের স্ক্রিনে। প্রথম ব্রেকিং নিউজ, ইরানে ভয়ঙ্কর হামলা। ইরানের ইস্পাহানে হামলা ইসরায়েলের, এবং সেখানে হামলা চালিয়ে মিসাইল ঘাঁটি ধ্বংস করে দিল ইসরায়েল। ইস্পাহানের মিসাইল ভান্ডার ধ্বংস। এখানে কাদর মিসাইল থাকে, অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল থাকে। সেই ব্যালিস্টিক মিসাইলগুলো ধ্বংস করে দিল ইসরায়েল। প্রশ্ন উঠছে এরপর ইরান কি দিয়ে হামলা চালাবে। ইরান ব্যালিস্টিক মিসাইল হামলা করছিল একের পর এক ইসরায়েলি টার্গেটে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়। সেখানে ইসরায়েল টার্গেট করছিল কাদর মিসাইল স্টোরেজ। ধ্বংস করে দেওয়ার পর ইরান এবার কি করে টার্গেট করবে। মিসাইলগুলো তো ধ্বংস হয়ে গেল, ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস হয়ে গেল, কিন্তু তার সঙ্গে সঙ্গে পাল্টা ইরানের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। ধ্বংস হয়ে গিয়েছে ইরানের উর্মিয়া বিশ্ববিদ্যালয়।
ইরানে পরপর হামলা ইসরায়েলের, যুদ্ধ প্রচন্ড আকার ধারণ করছে, প্রচন্ড যুদ্ধ চলছে। একদিকে ইরান ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলের পরিকাঠামো, অন্যদিকে ইরানের পরিকাঠামো ধ্বংস করছে ইসরায়েল। ইরানে পরপর হামলা ইসরায়েলের, ক্ষতিগ্রস্ত ইরানের উর্মিয়া বিশ্ববিদ্যালয়, একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে এলাকা। উর্মিয়া বিশ্ববিদ্যালয় দাউ দাউ করে জ্বলছে, সেই ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি দেখছেন, ধূলিসাৎ হয়ে গিয়েছে উর্মিয়া বিশ্ববিদ্যালয়। গোটা একটা বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে যাচ্ছে, সেই ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায়। কিশলয়ের অগ্নিবাণে পরপর ব্রেকিং নিউজ। প্রথমে জানালাম ইরানের গোটা মিসাইল সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, তার সঙ্গে সঙ্গে ইরানের বিশ্ববিদ্যালয় সেটাও ধ্বংস হয়ে গিয়েছে। গোটা একটা বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গিয়েছে। দেখুন এই ছবি, এগুলো এই যে কঙ্কাল দেখতে পাচ্ছেন, এই কঙ্কাল একসময় একটা ফুল ফ্লেজেড বিশ্ববিদ্যালয় ছিল, ধুলো হয়ে গিয়েছে, ধুলো হয়ে গিয়েছে, ধুলো হয়ে গিয়েছে এবং মাটির সঙ্গে মিশে গিয়েছে। উর্মিয়া বিশ্ববিদ্যালয় লেখা রয়েছে, ধূলিসাৎ হয়েছে উর্মিয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের উপর টার্গেটেড অ্যাটাক করেছে ইসরায়েল এবং ইসরায়েলের অ্যাটাকগুলো খুব স্পেসিফিকভাবে পয়েন্ট করে যে মিসাইলগুলো আসছে, একদম যেখানে পয়েন্ট আউট করা হচ্ছে, প্রোগ্রামিং করে দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে পড়ছে, থামানো যাচ্ছে না। ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ এই গোটা এলাকায় আকাশপথে যে ডিফেন্স সিস্টেম থাকার কথা, তাও অকেজো হয়ে গিয়েছে। বলা হয় চায়না থেকে নেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম আর কাজ করছে না। পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এই মুহূর্তে আরো একবার দেখাচ্ছি উর্মিয়া বিশ্ববিদ্যালয়ের কঙ্কালসার ছবি। এই দেখুন ধুলো, এই গোটা এলাকাটা ধুলো। ধুলো কি ছিল এখানে? এখানে মাল্টি স্টোরেড বহুতল বিশ্ববিদ্যালয় ছিল, হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশুনো করতে আসতো। এখন মিশে গিয়েছে, ইসরায়েল মিশিয়ে দিয়েছে ইরানের ওপর হামলা করে। ইরান কিন্তু পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এত কিছুর পরেও। লেবাননের বেইরুটেও ইসরায়েল হামলা চালাচ্ছে, একদিকে ইরান, অপরদিকে লেবানন। লেবাননের বেইরুটে ইসরায়েল হামলা চালাচ্ছে, গোটা লেবানন দখল করে নেওয়ার পথে ইসরায়েল। এই ছবিটা দেখুন, একটু আগে বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছিলাম, এবার এই ধোঁয়া দেখুন, গোটা আকাশ জুড়ে মাশরুম ক্লাউডের মতো ধীরে ধীরে ধোঁয়া উঠছে। কোথায়? বেইরুটে, লেবাননে। কেন লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল? লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, তারা এই সমস্ত জায়গাগুলোতে ক্যাম্প করেছিল। হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। একা একটা দেশ ইসরায়েল, 1 কোটিও জনসংখ্যা নয় বলা হয়, সেই দেশটির থেকে কতগুলো জায়গায় টানা হামলা চলছে। বেইরুটে লেবাননের ছবি এবং এই ছবিটা দেখুন, গোটা বেইরুট শহরের স্কাইলাইন। এটা আমি যদি হাঁটি একদম এই পিছন দিক থেকে সোজা বেইরুট শহরের স্কাইলাইন। এই স্কাইলাইনে কি দেখা যাচ্ছে? বিল্ডিং, একটা বস্তির মতো এলাকা, প্রচুর বাড়ি। কিন্তু এই জায়গায় কি হচ্ছে? এই জায়গা কি হচ্ছে? জনবহুল এলাকা। এই জায়গায় কি হচ্ছে? এখানে কালো ধোঁয়ায় গোটা যা দেখা যাচ্ছিল বিল্ডিং আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। এত বড় বিস্ফোরণ হয়েছে, এত বড় বিস্ফোরণ হয়েছে যে জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ হওয়ার ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এবং বাড়িগুলো, এই জায়গার বাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এত হাই এক্সপ্লোসিভ ব্যবহার করা হচ্ছে, হাই পাওয়ার এক্সপ্লোসিভ যে বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে, যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল, তা লেবাননও থামাতে পারছে না, ইরানও থামাতে পারছে না। জনবহুল এলাকা কালো ধোঁয়ায় ঢেকে, অন্ধকার পর্দায় ঢেকে গেল। এই পরিস্থিতি আজকের বিশ্লেষণ দিয়ে শুরু করব এবং হাই ভোল্টেজ আলোচনা। আমার সঙ্গে যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন বিমল কুমার চন্দ, আমার সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য থাকছেন, নীলঞ্জন দাম থাকছেন, কর্নেল কুণাল ভট্টাচার্য থাকছেন এবং অরিজিৎ ঘোষ পর্যটক যিনি দোহা গিয়েছেন তিনিও থাকছেন। আমি বিমল কুমার চন্দ, প্রাক্তন নৌসেনাকর্তা, 1971-এর যোদ্ধা, স্বাগত জানাই রিপাবলিকের। লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা, রিপাবলিকে স্বাগত। নীলাঞ্জন দাম প্রাক্তন নৌসেনাকর্তা, কিশলয়ের অগ্নিবাণে স্বাগত। কর্নেল কুণাল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা আমার সঙ্গে রয়েছেন। বিমল কুমার চন্দ্রকে দিয়ে শুরু করি। স্যার, যুদ্ধ করেছেন এক সময়,
ভারত পাকিস্তান যুদ্ধে, বাংলাদেশ মুক্তিযুদ্ধে আপনি অংশ নিয়েছেন, যুদ্ধের এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকের যে যুদ্ধ দেখছেন, এই যুদ্ধ হচ্ছে আগের যুদ্ধের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, অনেক পদ্ধতি পরিবর্তন হচ্ছে। মূলত এয়ার স্ট্রাইক হচ্ছে, আকাশ থেকে মিসাইল পড়ছে। এই এয়ার স্ট্রাইকের ফলে গোটা এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুদ্ধের তীব্রতা নিয়ে আপনার বিশ্লেষণ স্যার, কি ভয়ঙ্কর যুদ্ধ বলুন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যুদ্ধ কোনো দেশই চায় না, কোনো দেশ চায় না যে কারোর সাথে কারোর যুদ্ধ হোক। এটা হচ্ছে প্রথম কথা। এখন বর্তমানে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এখন কি হচ্ছে, এত সামরিক অস্ত্র এক এক দেশে যে পরিমাণে তারা মজুদ করেছে, আমার কথা হচ্ছে সেটাকে ব্যবহার করতে হবে। আমার মনে হয় যতদূর যে পরিমাণের অস্ত্র কেনা হয়ে গেছে সেটা যদি ব্যবহার না করা হয় তাহলে কি হবে। সুতরাং তারা কি, আমার মনে হয় এটাই কি ব্যাপার, এটা যে আমরা এত সমরাস্ত্র মজুত করেছি, এটা যদি ব্যবহারই না করতে পারলাম, প্লাস যারা বিক্রি করছে, খেয়াল রাখতে হবে একটা জিনিস, এর মধ্যে একটা বাণিজ্য আটকে আছে। আজকে যে যুদ্ধ হচ্ছে, আমি বলবো এটা আমার নিজস্ব যে আমি বলবো যে এর ভিতরে একটা বাণিজ্য ভীষণভাবে আটকে আছে। সেটা হচ্ছে এই, যারা আজকে অস্ত্র তৈরি করছে তারা একটা জিনিস চিন্তা করছে সবসময়ের জন্য, যে অস্ত্রটা আমরা তৈরি করছি, যে অস্ত্রটা তৈরি হওয়ার পরে সেটা ভারতে আমরা বিদেশের বাজারে বিক্রি করছি, সেটা যদি কোনো কাজেই না লাগলো তাহলে আমরা কি করে হবে, আমাদের দেশের যে পরিমাণ মানে সংকট, পয়সার যে সংকট, সেই সংকটটা মিটবে কি করে। সুতরাং তাদের চাই টাকা, তারা সেই জন্য ডলার চাই, ডলার কেনবার জন্য, ডলার যাতে পাওয়া যায় সেই জন্য একটা দেশকে আর একটা দেশ আক্রমণ করছে। আক্রমণ করে কি হচ্ছে, কিছুই হয় না। যুদ্ধে কোনোদিন কোনো দেশ বলতে পারবে না যে যুদ্ধে আমার শান্তি গোটা ইউনিভার্সিটি ধুলোয় মিশে যাচ্ছে স্যার, গোটা বিশ্ববিদ্যালয় ধুলোয় মিশে যাচ্ছে, গোটা ইনফ্রাস্ট্রাকচার, হাসপাতাল ধুলোয় মিশে যাচ্ছে। মানে লাভটা কার হচ্ছে, কারা চাইছে যুদ্ধ হোক? কর্নেল আমার সঙ্গে রয়েছেন, কর্নেল কুনাল ভট্টাচার্য। আমার প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কাদের মিসাইল সিস্টেম যে জায়গাগুলোয় থাকে, সেই মিসাইল সিস্টেমের গোটা অস্ত্র ভান্ডারটাকে ধ্বংস করে দিয়েছে। মিসাইল সিস্টেমগুলো ছিল যেখানে, ওই মিসাইলগুলো ধ্বংস হয়েছে। এরপরেও তো ইরান হামলা চালাচ্ছে, থামানো যাচ্ছে না। কে ভেবেছিল এতগুলো দেশের বিরুদ্ধে ইরান এই টানা যুদ্ধ চালাবে? তাদের কি নতুন করে সাপ্লাই চলছে? কেউ সাপ্লাই করে যাচ্ছে ভেতর, কেউ জানতে পারছে না? বলুন স্যার। এটা একদম সাধারণ জনতার একটা রং ইমপ্রেশন যে মুসলমান দেশে বোমা মারছে। কাতার, ইউএই, সৌদি আরবিয়া ইত্যাদি শহরে, দুবাই ইত্যাদি শহরে যে ইরান বম্বিং করছে, এটা ওই দেশকে বম্বিং করছে না। এই সমস্ত দেশে যে আমেরিকান ঘাঁটি আছে, এয়ারফোর্স বেস আছে, আর্মি বেস আছে, তারা সেই জায়গায় অ্যাটাক করছে। সুতরাং এটা পুরো দুবাই শহরকে অ্যাটাক করছে না। আমরা দেখছি বুর্জ খলিফা খালি হয়ে গেছে, অ্যাকচুয়ালি না, ওটা যেখানে দুবাইয়ের আমেরিকান সেন্টার সেখানে বম্বিং হচ্ছে। এখন এই জিনিসটা যে হচ্ছে, এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে না, কারণ মিসাইল হলেও চায়না এবং রাশিয়া এই দুজন ইরানকে সাপোর্ট করছে, কিন্তু এরা ওপেনলি আসতে চাইছে না, কারণ চায়নার মেন কাস্টমার হচ্ছে আমেরিকান মার্কেট। সুতরাং চায়না হয়তো কিছু ওয়েপন দিচ্ছে, কিছু এয়ারক্রাফট দিচ্ছে, কিছু মিসাইল দিচ্ছে, সেমলি রাশিয়া সাহায্য করছে ইরানকে বাই ওয়েপন্স। সুতরাং এরা কিন্তু ডাইরেক্ট সাপোর্ট করছে না। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মুসলমান দেশগুলো, ওআইসি মুসলিম কান্ট্রিজ যে 56টা দেশ আছে, তাদের ম্যাক্সিমাম কান্ট্রিজগুলো হচ্ছে সুন্নি মুসলিম, ইরান হচ্ছে শিয়া মুসলিম। সুতরাং দেয়ার ইজ এ ডিফারেন্স। সেই জন্যে সৌদি আরবিয়া ইয়া টার্কি, অন্যান্য ইরাক ইত্যাদি দেশ, তারা ডাইরেক্টলি ইরানকে সাপোর্ট করছে না। কর্নেল, আমার একটা প্রশ্ন রয়েছে, ইরান
যেভাবে আক্রমণ চালাচ্ছে, আপনি বলছেন দেশগুলোর ওপর আক্রমণ করছে না, কিন্তু সোভারেনিটি, তাদের সার্বভৌমত্ব আঘাত আসছে। মানে দুবাইয়ের মাটিতে একটা মার্কিন বেস রয়েছে বুঝলাম, সেই মার্কিন বেসে মিসাইল এসে পড়লো, ধ্বংস হয়ে গেল, বা যাই হোক না কেন, এই দেশগুলোর সার্বভৌমত্ব তো আঘাত আনছে ইরান। এই এতগুলো দেশ এবং ইরান, যুদ্ধ চলছে, মিসাইল সিস্টেম ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বলছি ইরানকে সাপোর্ট করছে কে? ওপেনলি না করলেও রাশিয়া, চায়না থেকে কি অস্ত্রশস্ত্র আসছে নতুন করে, নতুন রাউন্ড অফ অ্যামিউনিশন আসছে? প্রশ্নটা এইটা স্যার, মানে ইরান সাস্টেন করছে কি করে? এটা একদমই ঠিক। রাশিয়া এবং চায়না ডাইরেক্টলি ইনভলভ করছে না, তারা অস্ত্র সাপ্লাই করছে। একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি যে 27শে ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়েছিল। সেখানে নেতানিয়াহু ইসরায়েল বলেছে যে আপনারা পাকিস্তানকে বিজি রাখুন বাই আফগানিস্তান, কারণ আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়ার রিলেশনটা খুব ভালো, এবং পাকিস্তানকে অ্যাটাক করুন, কারণ আগেরবারের যুদ্ধে দেখা গিয়েছিল যে পাকিস্তান ডাইরেক্টলি ইনভলভ ছিল ইরানকে সাহায্য করার জন্যে। এখন পাকিস্তানের নিজের লেজে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি নূর খান এয়ারপোর্ট, যেটা রাওয়ালপিন্ডির কাছে, সেইখানে অপারেশন সিঁদুরে ইন্ডিয়া অ্যাটাক করেছিল। এখন আফগানিস্তান অলসো পাকিস্তানকে অ্যাটাক করছে। সুতরাং পাকিস্তানের মেন ফ্রেম ওয়েস্টার্ন পাকিস্তান, মানে আফগানিস্তান বর্ডারে ইনভলভ হয়ে গেছে। তারা আর ইরানকে সাপোর্ট করতে পারছে না। এটা একটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, এবং ইন্ডিয়া ইজ প্লেয়িং ভেরি ব্যালেন্সড, একটা ব্যালেন্স করে চলছে, কারণ ইন্ডিয়ার সঙ্গে ইসরায়েল অনেক সামরিক সমঝোতায় রয়েছে, অনেক চুক্তি সাইন হয়েছে, এবং ইরানের সঙ্গেও ইন্ডিয়া ছাবাদ পোর্ট সেটা ডেভেলপ করছে। মিলিয়নস অফ ডলার ভারত ওখানে এমপ্লয় করেছে, এবং সেখান ছাবাদ পোর্ট থেকে আফগানিস্তান, আমরা জানি আফগানিস্তান ল্যান্ডলক কান্ট্রি, সেখানে একটা রেলওয়ে লাইন বানাচ্ছে ইন্ডিয়া। সুতরাং অনেক টাকা ইনভলভ ইরানের সঙ্গে, অনেক টেকনোলজি এবং মিলিটারি হেল্প দরকার ইসরায়েলের সঙ্গে। সুতরাং ইন্ডিয়া একটু ব্যালেন্স করে চলছে। এটা ইন্ডিয়ার ফরেন পলিসির একটা টেস্ট। ঠিক স্যার, আমি একটা ছবি দেখাতে চাইছি, আমি এই এলইডিতে প্লাজমায় আমি একটা ছবি দেখাবো, এবং আমি আমার অতিথিদের অনুরোধ করব এই ছবিটা যদি দেখা যায় স্যার, আমি দুজনকেই দেখতে বলছি, বাঁদিকে স্যার যদি দেখেন, এই ছবিটা যদি দেখা যায়, একদম ঘন মানে জনবসতি রয়েছে, প্রচুর বিল্ডিং রয়েছে স্যার, ওপার থেকে ওপার কোনো গ্যাপ দেখা যাচ্ছে না, শুধু বিল্ডিং আর বিল্ডিং, এই পার থেকে শুরু করে এই পার পর্যন্ত। আমরা মার্ক আউট করে ট্রিট করে যে জায়গাটা দেখাচ্ছি, এখানে একটা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের ফলে গোটা এলাকাটা একেবারে ঢেকে যাচ্ছে কালো ধোঁয়ায়। এটা বেইরুটের ছবি, এবং এই ছবিটা আমরা কখন ক্যাপচার করেছি স্যার? লাইভে, আমরা লাইভে যখন দেখাচ্ছি ছবি, লাইভে এই বিস্ফোরণটা হয়েছে, এবং তারপরে এই গোটা এলাকাটা। আমাকে বুঝতে সাহায্য করুন স্যার, এগুলো ড্রোন অ্যাটাক, এটা মিসাইল অ্যাটাক? আমি এখনের একটা ছবি দেখাই স্যার, এই মুহূর্তে বেইরুটের একটা ছবি, বেইরুটের আকাশের ছবি এখনো আমি দেখাই, এই বাঁদিকে এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। এটা লাইভ ছবি স্যার, লাইভ এই মুহূর্তে আসছে, মানে লাইভ কাটছে, আমরা সরাসরি দেখাচ্ছি। এই কয়েক সেকেন্ড আগে একটা হামলা হয়েছে, এই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এই জায়গায় মূলত হামলাটা হয়েছে, বেইরুটের আকাশের লাইভ ছবি এই মুহূর্তে হচ্ছে। কয়েক সেকেন্ড আগে আমরা যখন কথা বলছিলাম তখন হামলা হয়েছে। আমি এই এক্সপ্লোসিভগুলোর নেচার বুঝতে চাইছি স্যার। আমি যাই বিমল কুমার চন্দ, তারপর আমি আপনার কাছে আসছি কুণাল ভট্টাচার্য। স্যার, আমার প্রশ্ন, এগুলো ড্রোন হামলা মনে হচ্ছে নাকি মিসাইল হামলা মনে হচ্ছে? এগুলো এত ভয়ঙ্কর বিস্ফোরক, মানে গোটা এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন বর্তমানে যে অবস্থা এসে দাঁড়িয়েছে, এরা মিসাইল হামলা হচ্ছে, এটা নো ডাউট মিসাইল হামলা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে পরমাণু অস্ত্র কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার হয়নি। এরা কি করছে, টার্গেট করছে প্রতিটি দেশের এমন একটা জায়গায় যেখানে সাধারণ মানুষ কম, সাধারণ মানুষের উপরে কিন্তু এরা আঘাত কম করছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রতিটি দেশ কি করছে, চেষ্টা করছে যখনই যাতে সাধারণ মানুষের উপর না হয়, কিছু কিছু টার্গেট পার্টিকুলার মানুষ থাকে। এই বিল্ডিং গুলো যেটা দেখাচ্ছিলাম, ওখানে তো সাধারণ মানুষ থাকলেও এরা কি করছে, সেই যেখানে পার্টিকুলারলি সাধারণ মানুষরা থাকে, সেই জায়গাগুলোর মধ্যে একটা পার্টিকুলার জায়গা ওরা ঠিক করে, যে জায়গাটাতে ড্রোন হামলা ম্যাক্সিমামই। আজকে কি হচ্ছে, আজকে আমাদের এত উন্নত হয়েছে, দেখুন সায়েন্স যত উন্নত হবে তত দেশ কিন্তু পিছন দিকে চলে যাবে।
আমি যেটা বুঝতে পারছি। কারণ কি, যে এত বেশি এগিয়ে গেছে এত বেশি আমরা সমরাস্ত্রের দিকে সমস্ত দিক দিয়ে, যেটা ড্রোন হামলা যেভাবে হচ্ছে, পার্টিকুলারলি পারফেক্ট প্লেসে যে জায়গাটাকে ওরা সিলেক্ট করছে সেই জায়গাতে তারা সেই ড্রোন হামলা হচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, ইরান, ইসরায়েল, আমেরিকা যেভাবে জড়িয়েছে শুধু তাই নয়, আজকে দেখুন লেবানন পর্যন্ত সাথে জড়িয়ে গেছে, সিরিয়ায় জড়িয়ে গেছে, সমস্ত ম্যাক্সিমাম কান্ট্রি জড়িয়ে পড়ছে। বিমল স্যার, আমি আসছি, আমি নীলাঞ্জন দাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তার কাছেও যাবো। আমি ছোট্ট করে উত্তর নিই। কর্নেল কুনাল ভরসাস ঘাড় নাড়ছিলেন। আমি যখন বললাম এগুলো তো মানে আমি তো বিল্ডিং দেখছি, প্রচুর বিল্ডিং, মানে গ্যাপ দেখা যাচ্ছে না, গাড়ি একটা বাড়ি পর্যন্ত, একটা বাড়ির সঙ্গে একটা বাড়ির কোনো গ্যাপ নেই, এত বিল্ডিং, সেটা পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তো এটা তো মানুষের ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে। এটা ইসরায়েলি মিসাইল ওই পার্টিকুলার বাড়িতে অ্যাটাক করেছে এবং আই এম শিওর এদের প্রিসিশন খুব বেশি, এবং আমরা জানি যে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক মিসাইল মারছে ওরা। যে বাড়িটার ছবি আমরা এইমাত্র দেখলাম, সেই বাড়িটাতে হয়তো কোনো ইরানিয়ান জেনারেল বা কোনো ইম্পর্টেন্ট লোক ওই বাড়িতে ছিল বা মিটিং হচ্ছিল, সেই জন্য ওটা অ্যাটাক করা হয়েছে। আমরা জানি খোমেনিকে যেভাবে মারা হয়েছিল, এক্স্যাক্ট পিন পয়েন্ট বাড়িতে মেরেছিল, সেই রকম এটা পুরো বেইরুটের একটা মানে আনঅ্যাকাউন্টেড বম্বিং নয়, ইট ইজ এ পিন পয়েন্ট টার্গেট এবং সেখানে প্রেসিশন অ্যাটাক। আমি নীলাঞ্জন দামের কাছে যাব। নীলাঞ্জন দাম, আমার প্রশ্ন হচ্ছে, এই যে হরমুজ স্ট্রেট আছে, হরমুজ প্রণালী রয়েছে, যে জাহাজ যাচ্ছে ইরান গুড়িয়ে দিচ্ছে, আমরা সেই ছবি ব্রেকিং সকাল থেকে দেখিয়েছি, জাহাজ প্রবেশ করলেই ধ্বংস করে দিচ্ছে, অ্যাটাক করছে। আমি প্রশ্ন করছি, এই বাকি যে সমস্ত ইরানের বিরুদ্ধে যে দেশগুলো আছে, তাদের নৌসেনা শক্তিশালী ন যথেষ্ট, এইগুলোকে অ্যাটাকগুলোকে আটকাতে পারছে না? হরমুজ প্রণালী কি শুধুমাত্র ইরানের একার ওই গোটা এলাকায় শুধুমাত্র ইরানের নৌশক্তি আছে, আর বাকি কোনো দেশ সেখানে এই জাহাজগুলোকে প্রোটেক্ট করতে পারছে না? এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তো মানে বন্ধ হয়ে গিয়েছে, তাতে তো তেলের দাম 40% বেড়ে গিয়েছে ইউরোপে। স্যার বলুন। আচ্ছা দেখো কিশলয়, তোমাকে না একটা গুরুত্বপূর্ণ বিষয় আগে বলি, যেটা হলো যে মিডল ইস্টে যে সংঘাতটা চলছে না, বিশেষত যেটা ইরান ইসরায়েলের মধ্যে, এটা কিন্তু শুধুমাত্র যে ভূ রাজনৈতিক সংঘাত তা কিন্তু নয়। এটা কিন্তু আরেকটা পয়েন্ট আছে, যেটা হলো মডার্ন ওয়েপন সিস্টেমের একটা কিন্তু বাস্তব পরীক্ষা হচ্ছে এটাতে। কারণ আমরা দেখেছি যে যে সমস্ত অস্ত্র বা এয়ার ডিফেন্স সিস্টেম যেটা চায়না বিভিন্ন দেশে সরবরাহ করেছিল, লাইক পাকিস্তানে করেছিল, কিছুটা ইউএইতে করেছে, কিছু ইরানেও আছে, সেগুলো কিন্তু খুব একটা কার্যকর হচ্ছে না। ইসরায়েল তার অ্যাডভান্স এয়ার স্ট্রাইক দিয়ে, ক্যাপাবিলিটি দিয়ে সে ইরানের অনেকগুলো প্রতিরক্ষা ভেদ করেছে। আমরা দেখেছি যে আমাদের সময় যখন অপারেশন সিন্দুর হয়েছিল, তখন আমরা পাকিস্তানের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে আমরা ভেদ করতে পেরেছি। ঠিক আছে, এই যে তুমি যে এখন একটা কনসার্ন রেজ করলে যে ইউএইতে যে অ্যাটাক হয়েছে, একটা সিভিলিয়ান বাড়িতে হয়েছে, এটাও কিন্তু পার্ট অফ দ্যাট যে মডার্ন ওয়েপন সিস্টেমের একটা কিন্তু ক্যাপাবিলিটি টেস্ট হচ্ছে। লাইক তোমরা দেখেছো, যখন অপারেশন সিন্দুরের সময় ব্রহ্মস দিয়ে অ্যাটাক করার একটা প্ল্যান ছিল, সেগুলো কিন্তু সবই পিন পয়েন্ট অ্যাটাক ছিল। তো এই যে ইন্ডিয়া যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডিজিনিয়াস টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, এটাও কিন্তু এই সমস্ত যে রিসেন্ট 1-2 বছরের যুদ্ধের মধ্যে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হলো একটা কথা। আর সেকেন্ড যেটা তুমি বললে যে হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী ডেফিনেটলি শুধুমাত্র ইরানের নিজস্ব সম্পত্তি নয়, সেটা ঠিক, বাট যেহেতু ওটার কন্ট্রোল ইরানের হাতে থাকে এবং ওটা কন্ট্রোল করার বা ওটা দিয়ে যে সমস্ত পরিবহনই হয় তার উপর কন্ট্রোল নেওয়ার একটা ইজি, ইরানের পক্ষে ইজি, সেই জন্য ইরান ওটার ওপর দাবি করতেই পারে। বাট সেক্ষেত্রে আমি যেটা বলছি যে ভারতীয় নৌবাহিনী কিন্তু তাদের মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস অনেকাংশে বাড়িয়েছে, তাদের স্যাটেলাইট, নজরদারি বিমান, যুদ্ধজাহাজ এগুলো কিন্তু ব্যবহার করছে। ইন অ্যাডিশন টু দ্যাট তুমি যেটা বললে যে ভারতের তেলের দাম বেড়ে যাবে, কমে যাবে, তার জন্য কিন্তু ভারত অনেক প্রোঅ্যাক্টিভ মেজার্স অনেক আগে থেকেই নিয়ে এসছে। এবং এক্ষেত্রে কিন্তু বলতে হয় যে ভারতের এটা একটা বড় রকমের ডিপ্লোম্যাটিক সাফল্য যে ভারত শুধুমাত্র তেলের জন্য শুধুমাত্র একটা অংশের উপর ডিপেন্ডেন্ট নয়, নাইদার গালফ
নর ইরান, না ভেনেজুয়েলা, না রাশিয়া। ভারত কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটা প্রচন্ডভাবে একটা ব্যালেন্স মেনটেন করে চলছে। তো সুতরাং এই যুদ্ধের ফলে বা ইভেন এই এই যেটা যার কথা বললে, যেখানে তুমি স্যার যদি আমার কাছে কখনো একটা সেটা ব্রেকিং হয়ে নিউজ যায়- আসছে, আমি আপনার কাছে আসছি বিশ্লেষণের জন্য, কারণ এই ব্রেকিংটা এই এত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এই নৌবাহিনী নিয়ে কথা হচ্ছে যখন, পূর্ব ভূমধ্যসাগরের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ব্রিটেন, মোতায়েন টাইপ 45 HMS ড্রাগন যুদ্ধজাহাজ। HMS ড্রাগন রয়্যাল নেভির উন্নত মানের যুদ্ধজাহাজ। HMS ড্রাগন প্রতিপক্ষের যুদ্ধ বিমান ধ্বংস করতে সক্ষম। সাইপ্রাসে পাঠানো হয়েছে দুটি ওয়াইল্ড ক্যাট হেলিকপ্টার, বলস্টার ড্রোন রুখতে পাঠানো হয়েছে হেলিকপ্টার। জনগণকে নিরাপদ রাখতে কাজ করছে সেনাবাহিনী। পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ব্রিটেন। মোতায়েন এই দেখা যাচ্ছে, সেই ছবি দেখাচ্ছি, টাইপ 45 HMS ড্রাগন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ব্রিটেন। ব্রিটেনও যুদ্ধে জড়িয়েছে সরাসরি বলা যেতে পারে। জাহাজ পাঠানো হচ্ছে এবং অত্যন্ত শক্তিশালী এই জাহাজ ধ্বংস করে দিতে পারে যুদ্ধ বিমান, তার সঙ্গে সঙ্গে ড্রোন ধ্বংস করতে পারে। এবং HMS ড্রাগন প্রতিপক্ষের যুদ্ধ বিমান, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন সমস্ত কিছু ধ্বংস করতে পারে। সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইলও ধ্বংস করে দিতে পারে এই যুদ্ধ জাহাজ। আমি সরাসরি যাব নীলাঞ্জন বাবু, আপনি বলছিলেন এবং আমি বলতে বলতে এই ব্রেকিংটা পেলাম। আমি আপনার কাছে জানতে চাইবো কতটা গুরুত্বপূর্ণ এই জাহাজ এই মুহূর্তে ডিপ্লয় হওয়া, অত্যন্ত শক্তিশালী জাহাজ। দেখো, এই জাহাজ যেটা ডিপ্লয় হয়েছে, এটাকে তুমি যদি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা বলো, আমি সেভাবে বলতে রাজি নই। কারণ সেক্ষেত্রে ধরতে গেলে এটা বলতে পারো একটা প্রোয়েক্টিভ মেজার্স, সেটা কিন্তু ভারতের পক্ষেও নেওয়া হয়ে গেছে অলরেডি। কারণ ভারতেরও ওয়েস্টার্ন কমান্ড কিন্তু অলরেডি একটা রেডিনেসে চলে এসছে। ভারতের কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার্স হোক বা শিবালিক ক্লাসের যেটা স্টেলথ ফ্রিগেট আছে, তলোয়ার ক্লাসের ফ্রিগেট আছে, এরাও কিন্তু অলরেডি রেডি টু গো কন্ডিশনে আছে। এবং এটা কিন্তু এই জন্য নয় যে আমরা যুদ্ধে জড়িয়ে যেতে চাই, এটা হলো যদি কখনো কোনোভাবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কোনোভাবে বিঘ্নিত হয়, সেক্ষেত্রে তার উপর একটা প্রোঅ্যাক্টিভ মেজার্স হিসেবে সেটা হয়েছে। আর আই বিলিভ ব্রিটেন যেটা করছে সেটাও সেই অনুযায়ী করছে। কারণ এখনো অবধি গত ন্যাশনাল সিকিউরিটির জন্য, বুঝলাম স্যার। একটু সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে অরিজিৎ ঘোষ রয়েছেন, পর্যটক, যিনি দোহায় রয়েছেন এই মুহূর্তে। অরিজিৎ বাবু, আপনাকে রিপাবলিক বাংলা কিশোর অগ্নিবাণে স্বাগত। আপনি এই মুহূর্তে সুরক্ষিত আছেন কিনা, আপনি কোথায় আছেন এবং যুদ্ধ পরিস্থিতি কি যদি দর্শকদের বলেন, সবাই শুনতে উদ্গ্রীব হয়ে রয়েছে। অরিজিৎ বাবু। আছি দোহার কাতার ইন্টারন্যাশনাল হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশেই। এবার ওখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে, আপনারা এইটা দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন মোটামুটি রাস্তাঘাট সবই ফাঁকা হয়ে আছে, মাঝে মধ্যে একটা দুটো করে গাড়ি চলছে। ঠিক উল্টো দিকে হচ্ছে 4 কিলোমিটার দূরেই হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানের কন্ডিশন খুবই খারাপ, এখানে আরো বেশি খারাপ হয়ে আছে। মাঝে মধ্যেই সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে, মাঝে মধ্যেই ব্লাস্ট হচ্ছে ওপরে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি আমার মেয়ে এবং বাচ্চাকে নিয়ে আমি এখানে এসেছি বেড়াতে, এখানে এসে আমি আটকে গেছি, প্রচন্ডই সমস্যার মধ্যে পড়েছি আমি। সেই কারণে কাতার গভর্নমেন্টের কাছে আমি মানে আমাদের যে ইন্ডিয়ান এম্বাসি আছে, এম্বাসির কাছে আমরা মেইল করেছি। মেইল করেও কোনো রকম মানে ওরা যোগাযোগ রাখছে, ওরা বলতে চাইছে যে যতক্ষণ না পর্যন্ত আমাদের ইয়া থেকে ছাড়বে না কোনো কিছু। অরিজিৎ বাবু, আপনারা আটকে রয়েছেন, আমরা আশা করছি ইন্ডিয়ান এম্বাসি দ্রুত, ভারত সরকার নিশ্চয়ই আপনাদের ফেরাবে এবং সেই দিকে আমরা আপনার আওয়াজও পৌঁছে দিচ্ছি সমস্ত অথরিটির কাছে। আপনি রিপাবলিক বাংলার কিশোর অগ্নিবাণের মাধ্যমে সেই কথা বলছেন। আমি একবার জানতে চাইছি, আপনারা যেখানে রয়েছেন, আমরা দোহায় বিভিন্ন জায়গায় বারবার আক্রমণের খবর পেয়েছি। দোহার আমেরিকার বেসে আক্রমণ হয়েছে, কাতারের বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, ইরানের তরফ থেকে মিসাইল এসে পড়েছে। ওয়ার সাইরেন, কোনো সাইরেন শুনতে পেয়েছেন, কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন, কিছু দেখেছেন? আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করুন। হ্যাঁ একবার বলুন। আপনি রয়েছেন এই মুহূর্তে যেখানে, সেখানে কোনো যুদ্ধের সাইরেন অথবা কোনো বিস্ফোরণের শব্দ বা কোনো খবর পাচ্ছেন আশেপাশে কোথাও বিস্ফোরণ হয়েছে? যুদ্ধের মানে সাইরেনও বাজছে এবং মানে বিস্ফোরণও হয়েছে এখান থেকে 44 কিলোমিটার দূরে।
আমাদের যে মানে ইউএস এর যে বেস ক্যাম্প আছে সেই ক্যাম্পের ওখানে কন্টিনিউ মানে কন্টিনিউ অ্যাটাক হচ্ছে। আর এখানে সম্ভবত এই মানে আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে আছে, এয়ারপোর্টের ওখানেও কালকে একটা মিসাইল পড়ার কথা ছিল, ওখানে ইন্টারসেপ্ট করে দিয়েছে অলরেডি। কিন্তু এখানে কোনো রকম মানে সিটিজেনের ওপর কোনো রকম প্রভাব পড়েনি এখনো পর্যন্ত। আপনি বলছেন এয়ারপোর্টের কাছে মিসাইল ইন্টারসেপ্ট হয়েছে মানে মিসাইল ধ্বংস করে দিয়েছে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, আর আপনি বলছেন মার্কিন ঘাঁটিতে পরপর বিস্ফোরণ হয়েছে, পরপর আক্রমণ হয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনারা রয়েছেন, আপনারা কজন ভারতীয় রয়েছেন, কোন জায়গায় রয়েছেন, আর ফেরার কি চেষ্টা বা ব্যবস্থা করছেন স্যার? ফেরার আমরা এমবাসির সাথে যোগাযোগ করছি, এমবাসিকে মেল করেছি, এমবাসির বলছে আপনারা ঘরে থাকুন, আপনারা নিশ্চিন্তে আছেন, কোনো চিন্তা নেই। ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করছে, কিন্তু মানে তারপরেও আমরা মানে বুঝতে পারছি না যে কিভাবে কি ফিরবো। আমি 2 বছরের একটা বাচ্চা মেয়েকে নিয়ে আমি এসেছি এখানে। আমি আশা করব আপনারা দ্রুত ফিরতে পারুন। স্যার, আপনি রাস্তাটা একবার দেখাচ্ছিলেন কোন দিকে কোন ডিরেকশনে গেলে কোথায় যাওয়া সম্ভব। আপনি আরও একবার যদি এই মুহূর্তে যারা দেখছেন গোটা বাংলার গোটা ভারতের দর্শক, আপনারা কোথায় রয়েছেন সেই জায়গার পরিস্থিতি যদি দেখান, আর একেবারে যেভাবে রিপোর্ট তুলে ধরা হয় যে গাড়ি কটা রয়েছে, কি পরিস্থিতি, মানুষ কি বলছে, মানে পরিস্থিতিটা দেখতে চাইছি, আপনার আশপাশটা দেখতে চাইছি। হ্যাঁ স্যার, টোটাল সবকিছু বন্ধ হয়ে রয়েছে। এখানে সন্ধ্যে 6টার পর আবার খোলে। এই রাস্তার অবস্থা ঠিক ওই দিকে হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দোহার এই জায়গাটার একদম স্পেসিফিক এই জায়গাটার নাম কি? আপনারা দোহার কোন অংশে রয়েছেন? এই জায়গাটা রাস্তা খালি দেখতে পাচ্ছি। একদম হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটার দূরে রয়েছি, প্রিমিয়াম ইন হোটেল প্রিমিয়াম ইন। বেশ, রাস্তা এরমই খালি থাকে না যুদ্ধের জন্য খালি রয়েছে? কি হয়ে গেছে, রাস্তা যুদ্ধের জন্য খালি হয়ে গিয়েছে, গাড়ি ঘোড়া চলছে না কিছু? একদমই। বেশ, সেই পরিস্থিতি সরাসরি তুলে ধরছেন অরিজিৎ ঘোষ, আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমি লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে যাব, আপনি সঙ্গে থাকুন অরিজিৎ ঘোষ, আমি আপনার কাছে আবার ফিরব। আপনি শুনছিলেন উৎপল বাবু, লেফটেন্যান্ট জেনারেল, আপনাকে আমার প্রশ্ন, আপনি শুনছিলেন স্যার যে মার্কিন বেসে পরপর হামলা চলছে, আমাদের বাঙালিরা মানে প্রত্যক্ষ করছেন যারা আটকে পড়েছেন ঘুরতে গিয়ে, যে কিভাবে পরপর বিস্ফোরণের শব্দ হচ্ছে, হামলা হচ্ছে, এয়ারপোর্টের ওপর হামলা হওয়ার চেষ্টা হয়েছিল, ইন্টারসেপ্ট হয়ে গিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কমার লক্ষণ দেখছি না, বাড়ছে, আরো দেশ জড়িয়ে পড়ছে, পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে, বলুন স্যার। একদম ঠিক বলেছেন। দেখুন, যে কোনো যুদ্ধে বিশেষ করে যে স্টেট ফান্ডামেন্টালিস্ট রেজিমে আছে বা তারা যে স্টেট কন্ট্রোল করছে, তাদের RTP মানে রিস্ক টেকিং প্রোফাইল অনেক বেশি থাকে। আর তারা কার সঙ্গে লড়ছে? আমেরিকা, যারা বডি ব্যাগস দেখতে পারে না, রিস্ক টেকিং প্রোফাইল ইজ 0। আর এদের হচ্ছে অ্যাটিটিউড যে क्या होगा, জানি তো জায়গা। কাজে এদের তাড়াতাড়ি শেষ করা, যেটা ডিটি আমাদের ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে কয়েকদিনের লড়াই, তারপর সেটা বলেছিলেন প্রথম দিন, দ্যাট ইজ অন 28 ফেব্রুয়ারি। 2 মার্চ তিনি বললেন ইট মাইট টেক আপ টু 4 উইকস। তারপরে এখন বলছেন এটা বোধহয় লং রান হবে, কেন ইরানের যে এত রেজলিয়েন্স আমরা বুঝতে পারিনি। আমেরিকা ইজ স্পাইরালিং টুয়ার্ডস আফগানিস্তান এন্ড ভিয়েতনাম। এন্ড সোজা কথা, ওরা যে ওদের একদম বন্ধ করে দেবে, ওদের যা আছে সেই নিয়ে ওরা লড়ে যাবে, দে ডোন্ট মাইন্ড 200 লোক মরে গেল কি 400 লোক মরে গেল। যেদিন পরশুদিন ট্রাম্প বলছিলেন সেদিন ওদের 4টে লোক মারা গিয়েছিল, আজকে 6টা হয়েছে। তার জন্যেই ক্ষমা প্রার্থী আধ ঘন্টা ধরে উনি বললেন। আর সেটা দেখুন, রিস্ক টেকিং প্রোফাইল হাই হলে গ্রাউন্ড বুটস অন গ্রাউন্ড যতক্ষণ না হবে, আমার মনে হয় না
দ্য স্কাই ওয়ারে এই লড়াইয়ের তাড়াতাড়ি সম্পত্তি হয়ে যাবে। সম্পত্তি হবে না, এদের ক্যাজুয়ালিটি এবং 600 হয়ে গেছে ইরানের, বাট দে ডোন্ট মাইন্ড ইট। আর ওদের 6টা হয়েছে, তাতে ওরা কেঁপে গেছে এখনো পর্যন্ত। ঠিক আরো 10টা ক্যাজুয়ালিটি হলে রিপাবলিকানের কি অবস্থা হবে সেটা বুঝতেই পারছেন। লেফটেন্যান্ট জেনারেল, আপনি একটু সঙ্গে থাকুন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, পলিটিক্যাল আসপেক্টটাও বলছিলেন, ডোনাল্ড ট্রাম্পের পরিস্থিতি আর রিস্ক টেকিং প্রোপেন্সিটিটাও বলছিলেন। আমি একটা ব্রেকিং নিউজ দেব। ভয়ঙ্কর একটা হামলা এবং তার প্রত্যাঘাত হয়েছে। কি হয়েছে? ইসরায়েলের ড্রোন ধ্বংস করছে ইরান একের পর এক। ইরানের ওপর হামলা, পাল্টা ইসরায়েলের ওপর হামলা, তার মাঝেই একে অপরের ড্রোন ধ্বংসের ব্রেকিং নিউজ উঠে আসছে। ইসরায়েলি ড্রোন মেরে নামালো ইরান। আলব্রোজে নিরস্ত্র করা হলো ইসরায়েলের অত্যন্ত দামি একটি ড্রোন, বেশ কয়েকটি ড্রোন ইনফ্যাক্ট শুনতে পাচ্ছি। ভিডিও প্রকাশ করে দাবি করেছে ইরানের রিভলিউশনারি গার্ড, অর্থাৎ ইসরায়েলি ড্রোন হামলা চলছিল, সেই ড্রোনগুলোকে মেরে নামানো হয়েছে, এমনটাই খবর উঠে আসছে। ইরানের রিভলিউশনারি গার্ড সেই ছবি তুলে ধরেছে এবং সেই ছবি আর খবর ইরানের তরফ থেকে আসছে। অন্যদিকে ইসরায়েল টানা হামলা করে যাচ্ছে একের পর এক। ব্রেকিং নিউজ, কিশোর অগ্নিবাণের সেই ছবি দেখাচ্ছি যেখানে ইসরায়েলের অত্যন্ত দামি অ্যাটাক ড্রোনটা টুকরো হয়ে পড়ে আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি হামলাটার একবার নেচার দেখাবো, কোথায় হামলা হচ্ছে সেই ছবি দেখে আমি আবার আজকের বিশ্লেষণ এবং হাই ভোল্টেজ আলোচনায় যাব। আমি সেই ছবিটা দেখাতে চাই, কোন জায়গায় হামলা চালাচ্ছে ইসরায়েল, ইরানের কোথায় হামলা চলছে। এই ম্যাপে স্পষ্ট হচ্ছে ইরানের কোথায় কোথায় হামলা হচ্ছে। সাহান্দ, কারাজ, তেহরান, কম, খোমেন, কেরমানশাহ, খোরামাবাদ, লারেস্তান, ইস্পাহান, খারদ্বীপ এবং মিনাব, এই এলাকাগুলোতে মূলত হামলা চলছে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসরায়েলের দিক থেকে মিসাইল বা ড্রোন উড়ে এসে এমন না যে শুধু ইরানের যে ওয়েস্টার্ন দিক, ইরানের পশ্চিম দিক, সেখানে অ্যাটাক করছে, এমনটা নয়। ইরানের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা জায়গা ম্যাপে যদি দেখা হয় সেগুলো ইসরায়েলের টার্গেটে রয়েছে। আমার যারা অতিথি রয়েছেন এখানে তাদেরকে ওই ম্যাপটা দেখাবো। এবং যদি স্যার দেখেন এই ম্যাপটা, আমি দুজনের কাছেই আসছি স্যার, এই টার্গেটগুলো ছড়িয়ে রয়েছে গোটা ইরানে ছড়িয়ে রয়েছে টার্গেটগুলো। আমি প্রথমে কুণাল স্যার এবং তারপর আমি যাচ্ছি বিমল স্যারের কাছে। আমার কথা হচ্ছে কুণাল স্যার, আমরা যদি ভাবি যে ইসরায়েল শুধুমাত্র ইরানের একটা অংশকে টার্গেট করছে, একটা শহরকে টার্গেট করছে, না, গোটা অঞ্চলটা টার্গেট। কিন্তু এই জায়গাটা মূলত টার্গেট এখনো হয়নি, আমরা দেখছি মূলত ওয়েস্টার্ন সাইড, নর্থ থেকে সাউথ অব্দি গোটা এলাকাটা টার্গেট হয়েছে। এর কোনো বিশেষ কারণ যে ওই এলাকা টার্গেট হচ্ছে না, এখানে মূলত টার্গেট হচ্ছে? আসলে ইরানের যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা ওয়েস্টার্ন সাইডে হয়েছে। ইস্টার্ন সাইড ডেজার্ট, যেটা পাকিস্তানের দিকে রয়েছে এবং আফগানিস্তানের দিকে রয়েছে। বাঁদিকেই বাঁদিক মানে ওয়েস্টার্ন সাইডেই ইরানের সমস্ত সিটিগুলো রয়েছে এবং সেই জায়গায় ইরান তার ওয়েপন সিস্টেম মানে মিসাইল লঞ্চিং প্যাড এবং ডিফেন্স ফোর্সেস ডিস্ট্রিবিউট এক জায়গায় কখনো রাখে না কোনো দেশ। আমাদের যেরকম নানা শহরে আমাদের ডিফেন্স ফোর্সেস ডিপ্লয়েড আছে, সেই রকম এটাও হোল ইরান জুড়েই বিভিন্ন জায়গায় এই ওয়েপনগুলো রয়েছে। তো সেইটা আমি বলতে চাই যে ইসরায়েল অ্যাটাক করছে প্রত্যেকটা শহরে যেখানেই তাদের ইন্টেলিজেন্স আছে যে এই জায়গাগুলোতে মিলিটারিলি স্ট্রং, এই শহরগুলোতে আমাদের আর্মি ইরান ডেপ্লয়েড করেছে, সুতরাং এইগুলোতে বম্বিং করা হচ্ছে। দ্যাট ইজ দ্য মেন রিজন। বেশ, স্যার হাত তুলছিলেন, বলুন স্যার, বিমল স্যার। দেখুন, আমি এখানে একটা কথা বলতে চাই। কিছুদিন আগে, 2-3 দিন আগে, মানে যুদ্ধ আরম্ভ হওয়ার কিছুদিন পরেই জাস্ট একটা কথা ইউএস প্রেসিডেন্ট একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছেই যে, আমি জানি না সবাই এটা লক্ষ্য করেছেন কিনা, উনি বলেছিলেন যে যেসব দেশে তেল সাপ্লাই করে এবং দেশে দেশে মিনারেল আছে সেই দেশগুলো তার চাই। এটা একটা বিরাট জিনিস, আমি বলবো এটা একটা বিরাট। যার ধরুন কী হলো, আমরা একটা জিনিস প্রথমে লক্ষ্য করলাম ভেনেজুয়েলাকে দিয়ে। ভেনেজুয়েলাকে যখন তারা আক্রমণ করলো, যখন তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল, তখন আমরা ভেবেছিলাম যে হয়তো কিন্তু তা নয়। সে চায় যেসব দেশে তেলের ভাণ্ডার আছে, যেসব দেশে তাদের সমস্ত কিছু আমেরিকার হাতে আসবে। এবং সেই জন্য কি করছে ইসরায়েল থেকে ইরানের, দেখুন ইরানের কিন্তু প্রচুর পরিমাণে
মিনারেলস এবং তেলের ভান্ডার আছে ওখানে। সেই জন্য ইরানকে সবসময় ওরা চেষ্টা করছে যে ইরানকে যেভাবে হোক যেসব জায়গায়, আজকে দেখুন ওয়েস্টার্ন সাইডে কেন হচ্ছে, ওয়েস্টার্ন সাইডটা হচ্ছে ইরানের ডেভেলপড, সেই সব জায়গাতে তারা বম্বিং করছে এবং চেষ্টা করছে যেভাবে হোক তাদের যে ক্ষতি, এমনভাবে ক্ষতিটা তৈরি করবে যাতে সেখানকার মানুষের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না হয়। বিমল স্যার, আমি একটা কথা বলে ইন্টারাপ্ট করতে চাই। ইরানের তেলের ওপর আক্রমণ বা তেলের দিকে টার্গেট, এটা তো আপনার কথা মতো বিশ্লেষণ মতো বুঝলাম, কিন্তু স্যার ইরান তো থেমে নেই, তেলের ডিপোয় তো ইরানও হামলা করছে। ব্রেকিং নিউজ, ত্রিশলা অগ্নিবাণের পরের ব্রেকিং, তেলবাহী জাহাজ গুড়িয়ে দিল ইরান। হরমুজ প্রণালী পার হওয়ার সময় হামলা, বিধ্বংসী বিস্ফোরণে ধ্বংস 10টি জাহাজ। গতকালই হুঁশিয়ারি দেয় ইরান, হরমুজ প্রণালী পারের সময় গুড়িয়ে দেওয়া হবে জাহাজ, এবং তাই হলো। জাহাজের ছবি দেখাচ্ছি কিভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে গোটা জাহাজ, এবং যেখানে যেখানে তেলের সংশোধনাগার সেখানে টার্গেটেড অ্যাটাক চলছে। পরের ব্রেকিং নিউজ, সৌদির তেল শোধনাগারে হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব, অপরিশোধিত জ্বালানি তেলে ব্যারেল প্রতি $75 করে বাড়তে পারে তেলের দাম, অস্বাভাবিক দাম বেড়ে যাবে, গোটা পৃথিবীতে দাম বাড়বে। আমি পরপর দুটো ব্রেকিং নিউজ দিলাম, আমি আরও একবার অরিজিৎ বাবুর কাছে যাব। অরিজিৎ বাবু, আপনি রয়েছেন একদম যেখানে মানে যুদ্ধক্ষেত্র বলা যায়, একের পর এক মিসাইল এদিক থেকে ওদিক যাচ্ছে, আপনি একদম সেন্টার অফ অ্যাট্রাকশন এই গোটা ঘটনার, সেখানে দাঁড়িয়ে রয়েছেন, মিসাইলের শব্দ শুনছেন, বিস্ফোরণের শব্দ শুনছেন, কিন্তু থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা সেই নম্বরগুলোও দিচ্ছি যেখানে যোগাযোগ করলে দ্রুত যোগাযোগ করা যাবে এমবাসির সঙ্গে। আপনি আর কি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, বলুন স্যার। এক্সপিরিয়েন্স বলতে আমি এখানে যা কন্ডিশন দেখছি, এখানে রাস্তাঘাট টোটালি ফাঁকা আছে, পুরো রাস্তাঘাট ফাঁকা, সেরকম ভাবে কোনো কিছু হচ্ছে না। মাঝে মধ্যেই সাইরেনের আওয়াজ বাজছে, মাঝে মধ্যেই মানে যুদ্ধ বিমান এখান দিয়ে উপর দিয়ে চলে যাচ্ছে, আর সারা রাত ধরেই প্রায় বোম্বিং হচ্ছে। আর এখানে আপাতত যা এমবাসি থেকে যা খবর পেলাম, দুবাই এবং আবুধাবিতে বেশ কিছু ফ্লাইট দিচ্ছে। আমরা চাইছি যাতে এখানেও, কাতারেও যাতে সেই ফ্লাইট যাতে চালু করার ব্যবস্থা করে ইন্ডিয়ান এমবাসি। বেশ, সেই শব্দ, আপনার মেসেজ অবশ্যই পৌঁছচ্ছে এবং সেটা অবশ্যই হবে আশা করছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যেখানে ঘুরতে গিয়েছিলেন সেই রাত্রি থেকেই মনে হয় অ্যাটাক শুরু হয়, যুদ্ধ শুরু হয় আপনাদের, সেই ভ্রমণের জায়গায় প্রতিদিন সাইরেনের শব্দ আর বিস্ফোরণের শব্দ? হ্যাঁ, আমি এখানে এসেছি 27 তারিখে, 28 তারিখ সকাল থেকেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। 28 তারিখ সকাল থেকে, সকাল 8টা, 8:30 থেকে এখানে বিস্ফোরণের শব্দটা শুনতে পাচ্ছি। পুরো জায়গাটা কেঁপে উঠছে, এরকম কন্ডিশন হয়ে গেছে। সেই কম্পন অনুভূত করতে পারছেন, অনুভব করতে পারছেন যে কেঁপে যাচ্ছে ভয়ঙ্কর বিস্ফোরণে গোটা এলাকা? একদম গোটা এলাকা কেঁপে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলছেন আপনি। আমি আশা করছি, প্রার্থনা করছি এবং আমি খুব হোপফুল যে আপনি খুব দ্রুত ফিরবেন এবং একদম সুরক্ষিতভাবে ফিরবেন, এবং ভারতীয়রা ফেরা শুরু করেছেন, আপনারাও দ্রুত ফিরবেন, সেই ব্যবস্থা অবশ্যই ভারত সরকার করবে। আমি আমার নীলাঞ্জন দামের কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে, স্যার, আপনি অভিজ্ঞতাগুলো শুনছেন, এমন বিস্ফোরণ হচ্ছে গোটা শহর কেঁপে যাচ্ছে, একদম অরিজিৎ বাবু দোহার, কাতার থেকে বলছেন, যেখানে হচ্ছে এই সমস্তগুলো, মার্কিন বেসে অ্যাটাক চলছে স্যার আমরা যখন কথা বলছি। নীলাঞ্জন বাবু, প্রথমে আমি জানি না আমার কথা ডাইরেক্ট অরিজিৎ বাবুর কাছে পৌঁছচ্ছে কিনা, বাট আমি যদি পৌঁছায় আমি অরিজিৎ বাবুকে এটুকু অ্যাসিওর করতে চাই যে দেখুন, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল বা তার আগেও যখন আরো অন্যান্য দেশে যখন বিভিন্ন কনফ্লিক্টগুলো হয়েছিল, তখন কিন্তু ভারত সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং 100% এভাকুয়েশন হয়েছিল। তো সুতরাং আমি অরিজিৎ বাবুকে বলবো একটু ধৈর্য ধরুন। অবশ্যই ভারত সরকারের তরফ থেকে, ভারতীয় এম্বাসির তরফ থেকে কিন্তু সেই তাদেরকে এভাকুয়েট করার একটা ব্যবস্থা করা হবে, এবং সেই এভাকুয়েশনগুলোতে ইন্ডিয়ান নেভি কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল, এবং আমি শিওর যে এক্ষেত্রেও ইন্ডিয়ান নেভি একটা বড় ভূমিকা নেবে। যদি এভাকুয়েশনে যদি নিতান্তই যদি আকাশপথ চালু না করা যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ান নেভি নেবে, একটা অবশ্যই বড় ভূমিকা নেবে, কারণ অলরেডি আরব সাগরে ইন্ডিয়ান নেভির ওয়েস্টার্ন ফ্লিট অলরেডি ডিপ্লয়েড আছে,
এবং যদি সেই সমস্ত কোনো একটা গ্রিন সিগন্যাল পায় তখনই কিন্তু সেই অপারেশন, যেটা রেস্কিউ অপারেশন, সেটা কিন্তু চালু হয়ে যাবে। সুতরাং অরিজিৎ বাবু, আপনি একটু ধৈর্য ধরুন, আশা করি আর 1-2 দিনের মধ্যেই আপনি ওখান থেকে এভাকুয়েট হয়ে ইন্ডিয়াতে চলে আসতে পারবেন। সেকেন্ডলি কিশলয়, তুমি যেটা বারবার বলছো যে তেলের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমি আবার মনে করিয়ে দিতে চাই যে ভারতীয় নৌসেনা এর আগেও বিভিন্ন এই মানে সমুদ্রে যে সমস্ত কনফ্লিক্টগুলো হয়েছিল, সেটা গালফ অফ ইডেন হোক বা অন্যান্য জায়গায় হোক, তখন কিন্তু ভারতীয় নৌসেনা, কারণ আরব সাগর শুরু করে, আরব সাগর, বে অফ বেঙ্গল বা ইন্ডিয়ান ওশেন থেকে শুরু করে এই অঞ্চলে কিন্তু ভারত হলো সবথেকে শক্তিশালী, ভারতের নৌবাহিনী কিন্তু সবথেকে এবং এখান শক্তিশালী। থেকে ভারতের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী বলছেন নীলাঞ্জন বাবু, এবং সেই ভয়ে কাঁপছে পাকিস্তানও। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের মধ্যে যা পরিস্থিতি, আমায় মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানের দিকে নজর রাখতে হবে। ব্রেকিং নিউজ আসছে, পাকিস্তানের 7টি পোস্ট দখল করেছে আফগানিস্তান বাহিনী। পাকিস্তানের অস্ত্র পোস্ট দখল করে নিয়েছে। আফগানিস্তানের দখলে পাকিস্তানের অস্ত্র সরঞ্জাম, পাকিস্তানের অস্ত্র সরঞ্জাম চলে যাচ্ছে আফগানিস্তানের হাতে। আফগানিস্তান তালিবান বাহিনী দখল করছে। পরের ব্রেকিং নেব, পাকিস্তানি ড্রোন গুলি করে নামালো আফগানিস্তান। পাক ড্রোন ধ্বংস করলো আফগান সেনাবাহিনীকে টার্গেট করেছিল পাক ড্রোনটি। পাক ড্রোনের হামলার আগেই ধ্বংস করলো আফগান সেনা। পাকিস্তান কোণঠাসা হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অন্যদিকে পাকিস্তানের আফগানিস্তান বর্ডারে পাকিস্তান ধীরে ধীরে কোণঠাসা হচ্ছে। একের পর এক পোস্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। স্যার বলুন। একটা ফাটটার কথা উঠেছে, ডুরান্ড কাপটা একবার তালিবানরাই নিয়ে নিয়েছে। ডুরান্ড লাইনে সব ডিসপিউটেড এরিয়াতে যে লাইনটা ব্রিটিশরা একটা স্কেল দিয়ে মেপে দিয়েছিল শুধু, সেইখানে ডিসপিউটেড জায়গাগুলো তালিবানরা আজকে রুল করছে। আমিরের সেনা ওখানে কোথাও নেই। হ্যাঁ, সেই যে ট্রেনটাকে ঢুকেছিল, তারপর থেকে ডমিনেশন টিপিপি চালিয়েই যাচ্ছে। কাজেই ওখানকার অবস্থা খুবই খারাপ। আর পাকিস্তান যেদিকেই সাপোর্ট করুক, তাদের লোকেরা তো 90% প্রো প্যালেস্টাইনিয়ান মানে তারা একদম পুরো ইউএসএন এগেনস্টে। সেই জনধারা মাঠে নেমে পড়েছে পাকিস্তানের কাছে দুটো সব থেকে বড় প্রবলেম, একটা আফগানিস্তান বর্ডার, আর নিজেদের সাধারণ লোক যারা এই যুদ্ধে, পাকিস্তান যেমন ইউএস এর কথায় চলছে, ওরা একদম তার এগেনস্টে। ঠিক। লেফটেন্যান্ট জেনারেল একটু সঙ্গে থাকুন, আমি নীলাঞ্জন দাম দেখছি হাত তুলছেন, আমি আসছি আবার আপনার কাছে। নীলাঞ্জন বাবু কি বলছিলেন, দ্রুত, সময় কম। হ্যাঁ, আমি এই পাকিস্তানের যেটা বলছিলে তুমি, সেখান থেকে সুর ধরে বলতে চাই, আজকে কিন্তু পাকিস্তান পার্লামেন্টে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কিন্তু রীতিমতো হাত জোর করে ভারতের কাছে কিন্তু প্রার্থনা করেছে যে আসুন আমরা আলোচনার টেবিলে বসি। কারণ উনি রীতিমতো ভয়ে কেঁপে উনি বলেছেন যে ইন্ডিয়া ইজ প্রিপেয়ারিং ফর এ সেকেন্ড ওয়ার। তো পাকিস্তান কিন্তু এই মুহূর্তে রীতিমতো কোণঠাসা এবং হাত জোর করে প্রার্থনা, কারণ দুটো ফ্রন্ট থেকেই, তাদের ইস্টার্ন ফ্রন্ট মানে ইন্ডিয়া থেকেও এবং ওয়েস্টার্ন ফ্রন্ট আফগানিস্তান থেকেও রীতিমতো কোণঠাসা। এবং সেই সঙ্গে যেহেতু সময় কম স্যার, আমি সময় কম দিতে পারছি, একদম 10 সেকেন্ড করে আমি দিতে পারবো। বিমল স্যার বলুন কনক্লুডিং। দেখুন, আজকে পাকিস্তান যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কারণ হচ্ছে পাকিস্তান কি ভেবেছিল, পাকিস্তান ভরসা করে সবসময় আমেরিকা এবং চায়নার উপরে। আজকে যে জায়গায় এসে পৌঁছেছে পাকিস্তান আফগানিস্তানের সাথে, ওরা ভেবেছিল যে আমরা যুদ্ধটা শুরু করব, তারপরে আমরা সাপোর্ট পাবো আমেরিকা এবং চায়না থেকে। কিন্তু চায়না এবং আমেরিকা যে অলরেডি জড়িয়ে আছে, সেই জায়গাটা কিন্তু তারা বুঝতে পারেনি। ঠিক। আর আপনারা স্যার পাকিস্তানকে কোণঠাসা করেছিলেন, আপনারা যুদ্ধে পাকিস্তানকে হারিয়েছিলেন, এখন আবারও সেই পরিস্থিতিতে চিন্তা করে দেখুন, আমরা 1965 সালে আমি যুদ্ধে ছিলাম, 1971 সালে যুদ্ধে আমি ছিলাম, আমি 65 সালেও দেখেছি আমরা কিভাবে পাকিস্তান গিয়ে করেছি। এখন গুড়িয়ে যেতে চলেছে। আমি একদম কর্নেল কুলাল ভট্টাচার্য, একদম 10 সেকেন্ড স্যার, আমার সময় শেষ। এটা আমাদের যুদ্ধ নয়। আমাদের জয়শঙ্করজি বলেছেন যে এটাতে ইন্ডিয়া ইনভলভ হবে না। আমরা এআই কনফারেন্স হচ্ছে দিল্লিতে, কানাডিয়ান প্রাইম মিনিস্টার ইজ ইন দিল্লি, জু-30 রাস্তায় নামছে, টেক অফ করছে। ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সেমিফাইনাল নিয়ে ইন্ডিয়া ওয়ারিড।
পেট্রোল প্রাইস কিন্তু এখনো পর্যন্ত আজ অবধি বাড়েনি, কারণ ইন্ডিয়ার কাছে কুশন রয়েছে। আমার লাস্ট পয়েন্ট হচ্ছে, ইন্ডিয়াকে যুদ্ধে ফেলার জন্য ডিপ স্টেট আমেরিকার তারা অনেক ট্রাই করেছে, কিন্তু পারেনি আর পারবেও না স্যার। আমার সময় একদম শেষ। আমি এই বলে শেষ করছি, একদিকে মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর অবস্থা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ধীরে ধীরে পরমাণু যুদ্ধের দিকে এগোবে কিনা সেই নিয়ে গোটা বিশ্ব চিন্তা করছে, কিন্তু ভারত এখনো স্থিতিশীল রয়েছে এবং ভারতে কোনোভাবে কোনো আঁচ পড়ছে না। তার কারণ আমাদের দেশের নেতৃত্ব, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত একটা এতটাই শক্তিশালী জায়গায় আছে, এখানে আঁচ পড়ার কোনো আশঙ্কা নেই। এই বলে কিশোরের অগ্নিবাণ শেষ করছি। বড় ব্রেকিং নিউজ নিয়ে ফিরে আসি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কিশোরের অগ্নিবাণ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো। ইরানের অস্ত্র ভান্ডারের এই মুহূর্তের কি পরিস্থিতি, কি অবস্থা দেখাবো। ইরানের মিসাইল ভান্ডার, অস্ত্র ভান্ডার কোন জায়গায় রয়েছে এই যুদ্ধের সময়। মিসাইল শাহাব 1 300 কিলোমিটার রেঞ্জ, 186 মাইল স্পিডে যেতে পারে, 10 মিটার আয়তনের এই মিসাইল। ফতে 110 300 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, 186 মাইল যেটাকে বলা হয়, এবং 7 মিটার দৈর্ঘ্যের এই অস্ত্র। রাত 500 কিলোমিটার অবধি যেতে পারে। শাহাব 2 এটাও 500 কিলোমিটার যেতে পারে, 10 মিটার আয়তনের এই অস্ত্র। এই সমস্ত মিসাইল ইরানের হাতে রয়েছে, যেগুলো দিয়ে টানা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের ওপর বা বিভিন্ন আরব যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ওপর। ফাতে 313 500 কিলোমিটার রেঞ্জ, কোডস 1 600 কিলোমিটার রেঞ্জ, এবং এই মিসাইলগুলো ধ্বংস করছে কিন্তু ইসরায়েলের বাহিনীও। ইয়া আলী 700 কিলোমিটার, জুলফাকার 700 কিলোমিটার রেঞ্জের মিসাইল। এগুলো 6 মিটার দৈর্ঘ্যের কোয়াম 1 800 কিলোমিটার, 11 মিটার দৈর্ঘ্যের কোয়াড 380, 1000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে 11 মিটার দৈর্ঘ্যের। ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে, এই সমস্ত মিসাইলগুলো ইরানের হাতে রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে। ইরানের ওপর আক্রমণ হচ্ছে, ইরান পাল্টা আক্রমণ করছে। থামবে কোথায়, কন্ট্রোল করবে কে? এই গোটা পরিস্থিতি কি পরমাণু যুদ্ধের দিকে এগোবে? ভারতের উপর প্রভাব পড়বে? এই সমস্ত খবর তথ্য রিপাবলিক বাংলায় টানা দেখিয়ে যাব। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH